এটি হলো প্যাসিফিক ওশান। এর রিং অফ ফায়ার অংশে অদ্ভুত কিছু ঘটনা ঘটে চলেছে, যার ফলে সমুদ্রের তলদেশে থাকা প্রাণীরা সমুদ্র ছেড়ে এবার মানুষের এলাকায় ঢুকে পড়ছে। উদাহরণস্বরূপ অ্যাঙ্গলার ফিশের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। সাধারণত অ্যাঙ্গলার ফিশ সমুদ্রের প্রায় 3000 ফুট নিচে দেখতে পাওয়া যায়, যেখানে সূর্যের আলোও পৌঁছয় না। তাই সমুদ্রের সেই গভীর অন্ধকার অংশে থাকা এই মাছটির মাথায় প্রাকৃতিকভাবেই একটি টর্চ লাগানো থাকে। এই টর্চটির মাধ্যমেই অ্যাঙ্গলার ফিশ সমুদ্রের 3000 ফুট গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বসবাস করতে পারে। কিন্তু বন্ধুরা, সমুদ্রের এত গভীরে থাকা মাছ কিভাবে সমুদ্রের ওপরিভাগে উঠে আসতে পারে? এছাড়াও মেক্সিকো সমুদ্র তটের একটি ভিডিও, যেটি ইদানিং ইন্টারনেটে ভীষণভাবে ভাইরাল হয়েছে, এই অর ফিশের ভিডিওটি আপনারা অবশ্যই দেখে থাকবেন। এই বিশেষ প্রজাতির মাছটিও সমুদ্রের বেশ কয়েক হাজার ফুট নিচে বসবাস করে। শুধু মেক্সিকো নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের সমুদ্র তটে এই মাছ ইদানিং ভীষণভাবে দেখা যাচ্ছে। প্রাচীন মান্যতা অনুসারে এই মাছ পৃথিবীর ওপরিভাগে দেখতে পাওয়া মানে অশনি সংকেতের পূর্বাভাস। ইদানিং পৃথিবীর বিভিন্ন প্রান্তের সমুদ্র তটে এই ধরনের অদ্ভুত প্রাণীগুলোকে দেখতে পাওয়া গোটা পৃথিবী জুড়েই এক অশনি সংকেতের পূর্বাভাস বলেই মনে করছেন কিছু কিছু মানুষ। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের এই পৃথিবীর শেষ সময় উপস্থিত? কারণ আরও একটি বিশেষ খবর, যেটি বেশ কিছুদিন যাবৎ ভাইরাল হয়ে উঠেছে ইন্টারনেট জগতে, একটি অ্যাস্ট্রয়েড নাকি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 15 সেঞ্চুরি গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের কিছু নাবিক একটি অদ্ভুত ধরনের জিনিস লক্ষ্য করে। তারা সমুদ্রের পাড়ে এলিয়েন্সের মতো একটি বিশাল আকারের মাছকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সেই সমস্ত নাবিকেরা জীবনের প্রথমবার সমুদ্রের ধারে এরকম একটি বিশাল আকার সামুদ্রিক প্রাণীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এর আগে তারা এই ধরনের প্রাণী কোনো দিন দেখেননি। প্রথম দিকে তারা এই ব্যাপারটিকে অতটা গুরুত্ব না দিলেও এই বিশেষ অদ্ভুত প্রাণীটিকে দেখতে পাওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মধ্যে একটি ভয়ঙ্কর তীব্র সামুদ্রিক ঝড় ছুটে আসে, যেটি পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় সামুদ্রিক ঝড়গুলোর মধ্যে অন্যতম ঝড় ছিল। সেই সময় গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডে থাকা প্রচুর মানুষ এই ঝড়ের কবলে পড়ে মারা যায়। আর ওই সময় সেই এলাকার সমুদ্রে যতগুলো জাহাজ ছিল, প্রত্যেকটি জাহাজ এই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। আর সেই সমস্ত জাহাজে থাকা ক্রু মেম্বার এবং যাত্রীদের আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও জাপানের ইতিহাসে এই ধরনের একটি অদ্ভুত ঘটনা 1855 সালে ঘটে গেছে। সেই সময় টোকিও শহর বিরাট বড় বড় ভূমিকম্পে কেঁপে ওঠে, যার ফলস্বরূপ সমস্ত টোকিও শহর এবং আশেপাশের এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ঘটনা ঘটার কিছুদিন আগে জাপানের কিছু মৎস্যজীবী জাপানের সমুদ্র তটে চকচকে রূপোর মতো একটি মাছ দেখতে পায়। সচরাচর যে মাছ সমুদ্রের ওপরিভাগে কখনোই কোনোভাবে দেখতে পাওয়া সম্ভব নয়। জাপানের লোককথা অনুসারে যখনই সমুদ্র দেবতা অসন্তুষ্ট হন, সে আগত বিপদের পূর্বাভাস দেওয়ার জন্য এই বিশেষ ধরনের মাছটিকে সমুদ্রের ওপরিভাগে পাঠিয়ে দেন। পৃথিবীর দুই প্রান্তে এরকম অঘটন ঘটার পূর্বে এই বিশেষ ধরনের রূপোর মতো চকচকে মাছ দেখতে পাওয়া গিয়েছিল। আর শুধু যে প্রাচীনকালে এই ধরনের ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এই আধুনিক সময়তেও এই ধরনের মাছকে সমুদ্র তটে দেখতে পাওয়ার পর ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2011 সালে জাপানের এক ভয়ঙ্কর ভূমিকম্পে, যার তীব্রতা ছিল 9.0 এবং বিধ্বংসী সুনামি আসার বেশ কয়েকদিন আগেই এই অর ফিশ জাপানের সমুদ্র তটে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়াও 2017 এবং 2022 সালের মধ্যে ফিলিপিন্স এবং চিলিতে বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামি হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। এই ঘটনা ঘটার কয়েকদিন আগেও নাকি অর ফিশের পাশাপাশি আরও কিছু দুর্লভ সামুদ্রিক প্রাণীকে দেখতে পাওয়া যায় চিলি এবং ফিলিপিন্সের সমুদ্র তটে। তার মানে বন্ধুরা, এটা আমরা ধরেই নিতে পারি এই ধরনের রেয়ার সামুদ্রিক প্রাণীগুলোকে সমুদ্রের ওপরিভাগে দেখতে পাওয়ার অর্থই হলো আগত অঘটনের বিরাট বড় একটি পূর্বাভাস। ঠিক সেইভাবেই ইদানিং কালেও মেক্সিকো সমুদ্র তট এবং পৃথিবীর আরও বিভিন্ন অংশের সমুদ্র তটে এই ধরনের অদ্ভুত কিছু সামুদ্রিক ক্রিয়েচার দেখতে পাওয়া যাচ্ছে। আর এর অর্থ হলো আগামী দিনে যে অঘটন ঘটতে চলেছে সেটি শুধুমাত্র পৃথিবীর কোনো একটি প্রান্তে নয়, বরং গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়তে চলেছে সেই অঘটনের আঁচ। এই ঘটনার ফলে পৃথিবী থেকে মুছে যেতে পারে মনুষ্য জাতির অস্তিত্ব কয়েক মুহূর্তের মধ্যেই। সমুদ্রের অতি গভীরে থাকা এই বিশেষ ধরনের মাছগুলো সমুদ্রের ওপরিভাগে কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না।
সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে এক অন্ধকার জগতে থাকা এই অদ্ভুত ধরনের প্রাণীগুলো পৃথিবীর শুরু থেকেই বসবাস করে আসছে। আর যখনই তাদের সমুদ্রের উপরিভাগে আচমকাই দেখতে পাওয়া যায়, তখনই বুঝে নিতে হবে এক অশনি সংকেত অপেক্ষা করে আছে পৃথিবীর মানুষের জন্যে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইদানিং ভারতের পুরীর সমুদ্রতটে এক অদ্ভুত ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে, যেখানে আচমকাই পুরীর সমুদ্রতটে একদিন দেখতে পাওয়া যায় প্রায় 7 লাখেরও বেশি কচ্ছপ সমুদ্রের জল থেকে ওপরে উঠে এসেছে। তবে এই ঘটনাটির কাছে এটা তো কিছুই নয়। ইদানিং ইন্টারনেটে ভীষণভাবে ভাইরাল হওয়া আরও একটি ঘটনা, যাতে আপনারা মেক্সিকোর সমুদ্রতটে ভেসে আসা বিরল প্রজাতির অরফিশকে দেখতে পাচ্ছেন। সমুদ্রের পাড়ে থাকা বেশ কিছু মানুষ এই মাছটিকে দেখার পর সমুদ্রে ফিরিয়ে দেওয়ার অনেকভাবে চেষ্টা করে, কিন্তু মাছটি বারবার সমুদ্রের পাড়ে চলে আসছিল। দেখে মনে হচ্ছিল যেন সে সমুদ্রে আর কখনোই ফিরে যেতে চায় না। ঠিক এরকমই আরও একটি ঘটনা লক্ষ্য করা গেছে সাউথ ক্যারোলিনার সমুদ্র পাড়ে। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার সমুদ্র পাড়েও এরকম একটি অদ্ভুত ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। একসঙ্গে 150-ও বেশি কিলার ওয়েল সমুদ্রের পাড়ে ভেসে আসে, যার মধ্যে কিছু মাছ তো আগেই মারা গিয়েছিল, কিছু মাছ এখনও জীবিত ছিল, কিন্তু তারা কোনোভাবেই সমুদ্রে ফিরে যেতে চাইছিল না। এই কিলার ওয়েলগুলোকে সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় ফেলা হয়েছে, কারণ হাঙরকেও এরা চিবিয়ে খেয়ে নেয়। এবার আমরা দেখে নেব টার্কির সমুদ্রে ঘটে যাওয়া আরও একটি অদ্ভুত ধরনের ঘটনা, যেখানে আমরা লক্ষ্য করতে পারি ঠিক দাবার ছকের মতো চৌকোনা কিছু ঢেউ সমুদ্রের জলের উপরে এক অদ্ভুত ধরনের দৃশ্যের সৃষ্টি করেছে। সমুদ্রের উপরে এই ধরনের দৃশ্য কিন্তু ভীষণই রেয়ার। সমুদ্র বিজ্ঞানীরা মনে করছেন সমুদ্রের গভীরে হওয়া কোনো ভাইব্রেশনের কারণেই এই ধরনের ঢেউ সৃষ্টি হয়। এবার আমরা দেখব আমাদের ভারতেই ঘটে যাওয়া একটি চমকপ্রদ ঘটনা, যেটি ইন্টারনেটে ভীষণভাবে ভাইরাল হচ্ছে। এটি হলো আমাদের ভারতের কেরল রাজ্যের ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র পাড়ে কোটি কোটি মাছ আচমকাই সমুদ্রের জল থেকে পাড়ে উঠে এসেছে। এই ঘটনাটি যেমনই অদ্ভুত তেমনই ভয়ঙ্কর। দেখে মনে হতে পারে যে এই মাছগুলো যেন আর সমুদ্রে কোনোভাবেই কোনো মতেই বসবাস করতে চাইছে না, তাই তারা দলবদ্ধ হয়ে সমুদ্রের পাড়ে উঠে আসার সিদ্ধান্ত নিয়েছে। তবে বন্ধুরা, এখানে প্রশ্নটা হলো, এমন কোন অদৃশ্য শক্তি যে এই প্রাণীগুলোকে সমুদ্র ছাড়তে বাধ্য করছে? আমরা সকলেই জানি পৃথিবীর 70% অংশই জলে পরিপূর্ণ। তবে বিজ্ঞান এত উন্নত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা সমুদ্রের 80% অংশ সম্বন্ধে অজানা। নাসা যতটা মঙ্গল গ্রহ সম্বন্ধে কৌতূহলী, তার 100 ভাগের 1 ভাগও সমুদ্র সম্বন্ধে নয়। কিন্তু কেন নাসা কেন সমুদ্র সম্বন্ধে কোনো ইন্টারেস্ট রাখে না? নাকি তারা সমুদ্র এক্সপ্লোর করতে ভয় পায়? তবে কি সমুদ্রের গভীরে এমন কোনো অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যার কারণে নাসা সমুদ্র এক্সপ্লোর করতে ভয় পায়? আর এটাই কি সেই কারণ যার ফলে সমুদ্রের হাজার হাজার ফুট নিচে থাকা অদ্ভুত এবং বিরল প্রাণীরা ধীরে ধীরে সমুদ্র ছেড়ে ডাঙায় উঠে আসতে চাইছে? তাহলে কি নাসা এমন কিছু জানে সমুদ্র সম্পর্কে যেটা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চাইছে না? সমুদ্রের সব থেকে গভীরতম অংশ, যেটি মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত, সেটি এভারেস্টের উচ্চতার চাইতেও অনেক বেশি গভীর। এই মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর যেখানে আলো কোনোদিনই এসে পৌঁছতে পারে না। আর এখানকার জলের চাপ মানব দেহকে সেকেন্ডেরও কম সময়ে চিরে চ্যাপ্টা করে দিতে পারে। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা থেকে মাঝে মধ্যেই এমন কিছু অদ্ভুত শব্দ বেরিয়ে আসে, যে শব্দের উৎস বা কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি। 1997 সালে সমুদ্রের এক অদ্ভুত ধরনের আল্ট্রা লো সাউন্ড রেকর্ড করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল দ্য ব্লুপ। কিছু মানুষ এই শব্দটিকে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এলিয়েন্সের শব্দ বলে মনে করছেন, আবার কিছু মানুষ এটাকে মনে করছেন অদ্ভুত একটি প্রাণীর শব্দ যেটি সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না এই সাউন্ডের আসল উৎসটা কি। এরপর 1999 সালে আরও একটি অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়, যেটি সমুদ্রের অতি গভীর থেকে উঠে আসছিল। আর এই শব্দের তীব্রতা ছিল এতটাই বেশি যে সমস্ত প্রশান্ত মহাসাগর জুড়ে এই শব্দ শুনতে পাওয়ার কথা দাবি করা হয়েছে। এই শব্দটির নাম দেওয়া হয়েছিল জুলিয়া। এছাড়াও 1997 সালেই আরও একটি সাউন্ড রেকর্ড করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল স্লো ডাউন।
বন্ধুরা, এই সমস্ত কথা এই ভিডিওতে আপনাদের বলার কারণ একটাই, সমুদ্রের গভীরে হয়তো এমন কিছু অদ্ভুত বা অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে যেগুলো আজকের আধুনিক যুগের বিজ্ঞানীদেরও ধারণার বাইরে। এবার ইন্টারনেটে ভাইরাল হওয়া আরও একটি স্যাটেলাইট ইমেজের কথা আপনাদের বলবো, যেখানে সমুদ্রের গভীরে থাকা এক ভয়ঙ্কর আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি বেশিরভাগ মানুষের কাছে লিভাইথান নামেই পরিচিত। পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে আপনারা লিভাইথানের উল্লেখ পাবেন, তবে এই লিভাইথানের ব্যাপারে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। ঘুরে ফিরে আমরা সেই আলোচনাতেই ফিরব যেখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন সমুদ্র প্রান্তে অদ্ভুত কিছু ডিপ সি ক্রিয়েচার ইদানিং সমুদ্রের উপরিভাগে দেখতে পাওয়া যাচ্ছে। আর আসল প্রশ্নটা হলো, আমাদের এই পৃথিবীর সময় কি শেষ হতে চলেছে? ডিসেম্বর 2024-এ বিজ্ঞানীরা অদ্ভুত ধরনের একটি অ্যাস্ট্রয়েডকে লক্ষ্য করে। এটির নাম দেওয়া হয়েছিল 2024 YR4। আসলে এই অ্যাস্ট্রয়েডটি হলো সাধারণ অ্যাস্ট্রয়েডগুলোর তুলনায় একটু আলাদা। এর গতি এবং অরবিট ক্যালকুলেশন করে জানা গেছে ভবিষ্যতে এটি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। এটি পৃথিবীর এতটাই সামনে দিয়ে যাবে যে যদি আরও একটি অ্যাস্ট্রয়েড এই অ্যাস্ট্রয়েডটির সঙ্গে ধাক্কা লাগে, তাহলে এই অ্যাস্ট্রয়েডের গতি পরিবর্তিত হয়ে আমাদের পৃথিবীর বুকেও আছড়ে পড়তে পারে। তবে সেই আশঙ্কা ভীষণ ভীষণ কম বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কিন্তু যদি এই অ্যাস্ট্রয়েডটি কোনোভাবে পৃথিবীর বুকে আছড়ে পড়ে, তাহলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের পৃথিবীর? আয়তনে এই অ্যাস্ট্রয়েডটি প্রায় 300 ফুট। যদি এটি সমুদ্রের বুকে আছড়ে পড়ে, তাহলে বিরাট আকার ভয়ঙ্কর সুনামি সৃষ্টি করবে। আর এছাড়াও বিজ্ঞানীরা মনে করছেন, যদি এটি ঘন জনবসতি এলাকায় আছড়ে পড়ে, তাহলে এটি হিরোশিমা নাগাসাকিতে ফেলা পরমাণু বোমা বিস্ফোরণের থেকেও অনেক বেশি গুণ ক্ষয়ক্ষতি করতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, মাত্র 300 ফুটের এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়লে কলকাতা এবং ঢাকার মতো গোটা শহর চোখের নিমেষে তছনছ হয়ে যেতে পারে। তাহলে কি বন্ধুরা, সমুদ্রের গভীর থেকে যে সমস্ত রেয়ার ক্রিয়েচাররা উঠে আসছে, তারা কি পৃথিবীবাসীকে এই অ্যাস্ট্রয়েডের আশঙ্কার কথাই জানাচ্ছে? বিজ্ঞানীরা কিন্তু অন্য কথা বলছেন। ইদানিং ডিপ সি থেকে উঠে আসা যে সমস্ত ক্রিয়েচারদের আমরা সমুদ্র পাড়ে দেখতে পাচ্ছি, আসলে তারা কিন্তু পৃথিবীবাসীকে কোনো রকম পূর্বাভাস দেওয়ার জন্য সমুদ্রের জল থেকে পাড়ে উঠে আসছে না। এই সমস্ত রেয়ার ডিপ সি ক্রিয়েচারদের সমুদ্রের গভীর থেকে সমুদ্র পাড়ে উঠে আসার কারণ কিন্তু আমরা, অর্থাৎ মানুষেরাই। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে মোট 3টি কারণ রয়েছে। প্রথম কারণটি হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিজ্ঞানীরা মনে করছেন সমুদ্রের তলদেশের তাপমাত্রা যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তখন এই ধরনের রেয়ার প্রাণীরা সেখানে আর থাকতে পারে না, যার ফলে সমুদ্রের গভীরের শীতলতম স্থান ছেড়ে তারা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে চায়। এছাড়া অক্সিজেনের মাত্রাও সমুদ্রের তলদেশ থেকে ধীরে ধীরে কমতে চলেছে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে চলেছে, যার ফলে সমুদ্রের জল ক্রমাগত অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাই এই সমস্ত প্রাণীরা পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে তারা সমুদ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে ঘুরতে কোনো এক সময় সমুদ্রের উপরিভাগে উঠে আসছে। আর এই সমস্ত কিছুর কারণ আমরা, অর্থাৎ মানুষেরা। এছাড়াও বিজ্ঞানীরা মনে করছেন সমুদ্রের তলদেশে ক্রমাগত টেকটনিক প্লেটের অ্যাক্টিভিটির কারণেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। সমুদ্রের গভীরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে সুনামি সৃষ্টি হতে পারে। সেই সুনামির তীব্র ঢেউয়ের হাত থেকে বাঁচতে অনেক সময় এই ধরনের রেয়ার প্রাণীরা সমুদ্রের উপরিভাগে উঠে আসতে পারে। যেমনটা আমরা দেখেছিলাম 2011 সালে জাপানে সুনামি আসার কিছুদিন আগে এই মাছগুলোকে সমুদ্র পাড়ে ভেসে আসতে। এরপর 2017 সালে ফিলিপিন্সেও একই ঘটনা আমরা দেখতে পাই। 2022 সালে চিলিতেও আমরা এই সেম ঘটনা দেখেছিলাম। সুনামি আসার আগে চিলি সমুদ্র পাড়ে এই অর ফিশকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার কয়েকদিন বাদেই বিরাট বড় সুনামি ধেয়ে আসে। তৃতীয় কারণটি হলো মানুষের দ্বারা ব্যবহৃত প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল সমুদ্রের তলদেশ পর্যন্ত গিয়ে পৌঁছানো। প্রতি বছর কয়েক লাখ টন প্লাস্টিক সমুদ্রের জলে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়, আর এর কুপ্রভাব গিয়ে পড়ে সরাসরি সমুদ্রে বসবাসকারী প্রাণীদের ওপর। এছাড়াও পৃথিবীর বিভিন্ন শিপিং কোম্পানিগুলো ডিপ সি মাইনিং, সোনার স্ক্যান টেকনোলজির ব্যবহার সামুদ্রিক জীবনে ভীষণভাবে কুপ্রভাব ফেলে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছ থেকে আমি জানতে চাই, এই ধরনের সামুদ্রিক প্রাণীদের সমুদ্রের পাড়ে উঠে আসার আসল কারণ কি? তারা কি পৃথিবীবাসীকে বিপদের কোনো আগাম সংকেত দিচ্ছে, নাকি বিজ্ঞানীরা যে 3টি কারণ দেখিয়েছেন সেগুলোই ঠিক? এই বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর যদি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।